ব্যাংকগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে কয়েকজন লোক, যাদের নাম আমরা সবাই জানি। প্রত্যেকটা ব্যাংক আজকে খালি, শূন্য। এটা ছিল একটা রং সিদ্ধান্ত। এটা আমাদের একটা ধারণা ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশে যারা বিনিয়োগ করে সেই সব বিনিয়োগে তারা নর্মালি 9%-এর উপরে ইন্টারেস্ট তারা দেয় না। অর্থাৎ ওইসব দেশের সাথে যদি আমার প্রতিযোগিতায় টিকতে হয় তাহলে আমার ইন্টারেস্টটা ওখানে থাকা উচিত। এটা আমাদের একটা সাধারণ ধারণায়, বাট উই আর নট দ্য ইকোনমিস্ট। তার রেজাল্টে যে এইরকম ইকোনমির উপর একটা রিফ্লেকশন পড়বে এটা কিন্তু আমাদের ধারণা ছিল না। আমরা চেয়েছি যে আমাদের অর্থনীতিটা ওই রকম হওয়া উচিত যাতে বিনিয়োগ সহায়ক হয়। কিন্তু এইবার এখন কি আমি এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমার বক্তব্য বলবো? না এনিথিং আপনার পুরো বক্তব্যই তো। আমার কাছে আসলাম, শুরু করলাম এটা আমাদের অ্যাকচুয়ালি আমরা চেয়েছি গভর্নমেন্টের কাছে যে আমাদের এখানে থাকুক, কিন্তু আমাদের সেই অর্থনীতির যে অবস্থা যে এইবার বাজেটে, যেমন একটা আমি তুলনা করতে পারি, একটা গ্লাস যদি হাতের থেকে পড়ে ভেঙে যায় তা ওইটাকে জোড়া দেওয়া যত কঠিন, এই বাজেটটা কিন্তু ওইরকমই হয়েছে। জোড়া দেওয়াই যাবে না, এইটা উনি চেষ্টা করেছেন ওইভাবে জোড়া দেওয়ার জন্যে। তা কীভাবে দেখেন, এখানে 7,97,000 কোটি টাকা বাজেটের মধ্যে আপনি পরিচালনা ব্যয় ধরেছেন 5,06,000 কোটি টাকা, এবং তার মধ্যে জনপ্রশাসনে আপনি ব্যয় করবেন 22%, 2,97,000 কোটি টাকা, যেটা টোটালি নন প্রোডাক্টিভ। এখান থেকে সরকারের কোনো আয় আসবে না, কোনো কর্মসংস্থান হবে না, কিছুই হবে না। এইটা সরকারি কর্মকর্তা বা বিভিন্ন লোকের পরিচালনা ব্যয় যাবে। আর আপনি ডেভেলপমেন্টে রাখলেন মাত্র 2,81,453 কোটি টাকা। এইটা দিয়ে ডেভেলপমেন্ট, এই বাজেটটা এই ডেভেলপমেন্ট কার্যকর হবে না। কেন হবে না? এনবিআরের উপরে ট্যাক্স ধার্য করা হয়েছে 4,80,000 কোটি টাকা। এনবিআরের চেয়ারম্যান সাহেব উনি বারবার পাবলিকলি বলছেন যে এটা আমার পর চাপিয়ে দেওয়া হয়েছে, আমার সেই সক্ষমতা নাই এটা অর্জন করার। উনি আগেই কিন্তু সারেন্ডার করেছেন এবং করে যাচ্ছেন। তার মানে এটা গত বছর যেভাবে রিভাইজ করা হয়েছে 4,10,000 এসে থাকবে, 4,10,000ও আসবে না। এই চাইবার 4,10,000ও আপনি অ্যাচিভ করতে পারবেন না। সেটা কেন পারবেন না এটাও আমি প্রমাণ করে দিচ্ছি যে এটাও সম্ভব না। এখানে এটা যদি না হয় তাহলে উন্নয়ন বাজেট আসলে আরও কমে যাবে। কেন করে যাবে সেই কারণগুলো আমি আপনাকে তুলে ধরছি। আপনি দেখেন, ব্যাংক ঋণ আপনি নেবেন 1,37,000 কোটি, 500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবেন। বৈদেশিক উৎস থেকে আসবে 1,27,000 কোটি টাকা। আর ঋণ পরিশোধ করবেন আপনি 1,13,500 কোটি টাকা। আপনি বিভিন্ন ব্যাংকের থেকে, আমি সরকার লোন নিয়েছে বিভিন্ন ব্যাংকের থেকে 4,50,000 কোটি টাকা এখন গভর্নমেন্টের লোন আছে। এবং বাংলাদেশ ব্যাংকের থেকে যদি এই টাকাটা বড় করা যায়, যে বলছে যে আমি ব্যাংক থেকে ঋণ 1,37,000 কোটি টাকা, তাহলে বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকা ছাপাইতে হবে। তাই বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপাইতে যায় তাহলে কিন্তু আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন না। 1, 2, আপনি যখন রেভিনিউ ফল করবে তখন আপনার সব জায়গায় কাটছাট করতে হবে। আপনার বৈদেশিক লোন এখন টোটাল আছে $100 বিলিয়ন টোটাল লোন, এবং যেটা 2017-তে ছিল মাত্র $51 বিলিয়ন। 2017 51 বিলিয়ন, 23-এ আপনি 100 বিলিয়নে চলে গেলেন। আর তার মধ্যে সরকারের লোনই হচ্ছে $79 বিলিয়ন সরকারি লোন। আপনার এভরি ইয়ারে $5 to $6 বিলিয়ন শুধু আপনাকে পে করতে হবে এই বৈদেশিক লোন। আর বিভিন্ন ব্যাংকে আপনি দিবেন, শুধু ইন্টারেস্টই দিবেন 1,13,000 কোটি টাকার মতো, শুধু ইন্টারেস্টই দেবেন প্রতি বছর। তাহলে এখানে সরকার লোন বাড়ছে, বিদেশি লোনের রিপেমেন্ট বাড়ছে, আর আভ্যন্তরীণ উৎস থেকে আপনার রেভিনিউ কমছে। কেন রেভিনিউ কমছে? আপনি বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট যে আজকে তো কয় তারিখ, 13 তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন বিনিয়োগের চিত্র। এই বিনিয়োগের চিত্রটা হলো 6 মাস আগের যে ক্যাপিটাল মেশিনের এলসি করেছিল সেইটা পেমেন্ট বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি করেছে। তার মধ্যে গত বছরের তুলনায় আপনার 25% ক্যাপিটাল মেশিনারি কম আসছে দেশে। আমার শিল্পে যেসব র মেটেরিয়াল আমি ব্যবহার করি সেটা কম আসছে 22%। তার মানে আমার এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো চলছে না, আমি র মেটেরিয়াল আনতে পারছি না, আসছে না। ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে তার সক্ষমতা হারিয়ে ফেলছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে।
আর নতুন শিল্পায়ন হচ্ছে না। যখন নতুন শিল্পায়ন না হবে তাহলে আপনার ইনকাম ট্যাক্সটা আসবে কোথার থেকে, ভ্যাট আসবে কোথার থেকে, এবং ইম্পোর্ট যেটা ছিল $8 বিলিয়ন সেটা $5 বিলিয়ন নিচে চলে আসছে, নিচে নামানো হয়েছে, হয়ে আসছে যে কোনো কারণেই হোক, যেহেতু আমার ডলার সংকট আছে, বিভিন্ন প্রতিকূলতা আছে, আমার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে, তাহলে সেই জায়গার থেকে আপনার কাস্টমস রেভিনিউ আসবে না। তা সব কিছুর মধ্যে দিয়ে আমি কিভাবে এটা অ্যাচিভ করব, এটা আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার দেশের এই ব্যাংকগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে কয়েকজন লোক, যাদের নাম আমরা সবাই জানি, কিন্তু মানে সুখের ব্যাপার আপনার মুখ থেকে এখন শুনতে পাচ্ছি। আমরাই সাংবাদিকরাই বেশ কয়েকদিন আগে এই 10 অলিগারের কথা বলতাম, আপনারা চুপ থাকতেন, আপনি এখন বলছেন, আপনাকে ধন্যবাদ। বলেন। এই ব্যাংকটাকে আমরা কি করেছি, আমি মনে করি, আমি বেনজির নিয়ে সবাই কথা বলতেছি। এই বেনজির তো কিন্তু একজন দেশপ্রেমিক, আমি বলবো তো সেই হিসাবে। কেন দেশপ্রেমিক? সে টাকাটা বিদেশে নিয়ে যায় নাই, সে টাকাটা কিনেছে আপাতত, যার দেখা যাচ্ছে 500-600 বিঘে জমি কিনছে, করতে পারে দেশের মধ্যে আছে, জমি কিনে রাখছে। কিন্তু যেই ব্যক্তিগুলো না একটা ফ্ল্যাট কিনলে কি হয়, ফ্ল্যাট বিক্রি তো হয়, আপনি দেখেন কি করেছে আমার দেশের লোক, তারা প্রত্যেকটা ব্যাংক আজকে খালি, শূন্য, 25% আপনার খেলাপি। আপনার গভর্নমেন্ট ডিক্লেয়ার, বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করছে 1,82,000 কোটি টাকা, আর মামলা জালে আটকা আছে 2 লক্ষ, বিভিন্ন মামলার মাধ্যমে প্রায় 2 লক্ষ কত কোটি টাকা, 4,50,000 কোটি টাকা মতন আছে। সরি, আমি এইটা হারাই ফেলছি। টোটাল লাইবিলিটিস পরিমাণ, খেলাপের পরিমাণ 4,50,000 কোটি টাকা, 25%। টোটাল লোন ডিসবার্সমেন্ট কত? 16,000 কোটি হবে। আচ্ছা, এখানে আপনার এই যে অবস্থা, টাকাগুলো যারা বাইরে নিয়ে গেল, আর আপনি কি করলেন, আমি যে বাংলাদেশে এসে ব্যবসা করতেছি, আমারে বললেন যে আপনার 38 লাখ টাকার উপরে যদি আপনি আয় করেন, তাহলে আপনি এখন 25% দিচ্ছেন, আপনাকে 30% দিতে হবে, আর চোর দিবে 15%। আচ্ছা, আর যিনি টাকাটা নিয়ে বিনিয়োগ করলেন না, টাকাটা উনি বাইরে নিয়ে গেলেন, উনি ওখানে কয়েকটা দেশে বাড়ি করলেন, কেউ করেছেন সিঙ্গাপুরে, কেউ করছেন দুবাইতে, কেউ করছেন কানাডাতে, কেউ করছেন আমেরিকাতে, তার জন্যে যে বাবা তুমি যদি টাকাটা নিয়ে আসো 15% দেব। ইনকাম ট্যাক্স আইনে আছে, যদি কেউ ডিফল্টার হয় তাহলে প্রচলিত যে আপনার ইনকাম ট্যাক্স আছে, যে কর আছে, তার উপরে তাকে জরিমানা দিতে হবে। তা আমার জন্যে জরিমানা, আর যে বিদেশে নিয়ে গেলে তার 15% আপনি তাকে দিয়ে দিবেন, যেখানে এটা কার্ডও পাইতে পারে। এবং আওয়ামী লীগের যে নির্বাচন ইশতেহার, সেখানে বলা হয়েছে করাপশনের জন্য 0 টলারেন্স। আর আপনি এই পার্লামেন্টকে এভাবে কিভাবে বৈধতা দিবে যে 15% কালো টাকারে সাদা করার জন্য, এবং সোর্স কি জিজ্ঞেস করা যাবে না? এটা তো কোনো দিন হইতে পারে না। তাহলে হবে কি, আজকে যারা জেলখানায় মানি লন্ডারিং কেসে জেলে আছে, ডাকাতি করে যে জেলে আছে, চুরি করে জেলে আছে, কালকেই কিন্তু সে হাইকোর্টে রিট করবে যে আমি কিন্তু আমাকে ছেড়ে দেওয়া হোক, কারণ আমার বড় ভাই 15% দিয়ে ছাড়া পাইছে, তাহলে আমি জেল খাটবো কেন? তা আমাকে জেলের বাইরে রাখা হোক। এইটা কিন্তু আর একটা সমস্যা তৈরি করবে, জেলখানায় আপনাকে খালি করে দিতে হবে। আপনি কোন অপরাধে আপনি তাকে রাখবেন না? তবে এই কালো টাকা তো গোটা পৃথিবীতে মেইন স্ট্রিমে আনার একটা চেষ্টা হয়, সেটা কি? আপনি প্রপার ট্যাক্স দেন। আপনি আমি 15% দিয়েই আনে না, গতবার তো 10 ছিল, তাহলে আপনি এটা অ্যালাউ করেন না। আপনি যারা টাকা নিয়ে, আমি তার কাছ থেকে টাকাটা আনাটা, এই আমি বলেছি, আমি অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীকে বলেছি, মাননীয় অর্থমন্ত্রী সাহেব, আপনি কয়েকটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে নিয়োগ করে দেন, প্রত্যেকটা ব্যাংক থেকে কে কে টাকা নিয়েছে, যারা টাকা নিয়েটা যেই খাতে বিনিয়োগ করার কথা সেখানে সে বিনিয়োগ করেছে কিনা। যদি বিনিয়োগ করে না থাকে, তার টাকাটা গেল কোথায়? আপনি কয়েকজন লোক জেলে ঢোকাই দেন, পাবলিকলি তাদের নাম করে ডিক্লেয়ার করে দেন, দেন অটোমেটিকলি টাকা চলে আসবে। এর জন্য আপনাকে কনসেশন দিতে হবে না।
সরকারের প্রত্যেকটা জায়গায় যদি জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু এই বাজেট সফল হবে না। এনবিআর এর চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে এটা বাস্তবায়নযোগ্য তখনই হবে যদি গভর্নমেন্টের রাজনৈতিক ইচ্ছা থাকে। কিন্তু বারবার বলছে উনি যারা ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখেন উনি তাদের কাছে রিচ করতে পারেন না। তো এই জায়গায় তার যদি রাজনৈতিক সাপোর্ট থাকে তাহলে উনি পারবেন। তো এইটা কিন্তু উনি বারবার বলছেন, পাবলিকলি বলছেন যে আমার রাজনৈতিক সাপোর্ট লাগবে। আমরা যখন এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছি বাজেট নিয়ে, উনি তখনও এই কথাই বলছে যে রাজনৈতিক সাপোর্ট আমার দরকার। আজকে দেখেন এই যে ব্যাংকগুলোর যে খেলাপির অবস্থা, এবং শ্যামলদা কারেক্টলি বলেছে 5 জন লোক তাদের নাম ও পত্রিকা আসলো, ছবি আসলো, মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা বেড়ে 24,000 কোটি টাকা নিয়ে গেল তাদের কাছে। তারা তো তাহলে তাদেরকে আমরা এখনও ধরা সর বাইরে কেন? আচ্ছা, আমার ব্যাংকের থেকে বাংলাদেশ প্রত্যেক দিন টাকার থেকে এখনও কিন্তু টাকা চলে যাচ্ছে বিদেশে, এখনও টাকা চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে। তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে যত বাজেটই আমি দেই না কেন, যত আমি রাউন্ড টেবিল করি না কেন, কোনো কাজে আসবে না। এই জন্য যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের মাধ্যমে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে হবে, এবং তাহলেই সম্ভব কিন্তু এই আমি মনে করি এটা উন্নয়নমুখী বাজেট। আমি একটা এক্সাম্পল দিই, আমার দেশের যে বিনিয়োগের কথা বলছে 23 থেকে 27% যাব, আমি 23-এ প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগ সেইটাই আমি ধরে রাখতে পারবো না। কারণ আমার প্রতিবেশী দেশ ভারত, আপনি আশ্চর্য হবেন, ভারত 5টা স্টেটে, কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই কয়েকটা স্টেটে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে 75% এমপ্লয়ের খরচ সরকার দিয়ে দেবে, মেশিনারিজ খরচ তারা দিয়ে দিবে 20%, তারপরে ইন্টারেস্ট সাবসিডিজ পাবেন 5 বছরের জন্য, ইন্টারেস্ট সাবসিডি আপনার 5 বছর মাফ করে দেবে। তো এই যে আমি 5টা স্টেটে 5টা ধরনের এইরকম ফ্যাসিলিটি দিয়ে তারা বিনিয়োগকে আকৃষ্ট করছে। আমি একটা সেমিনারে ওখানে একটা মেলায় গিয়েছিলাম, আপনি আসছে সারা বিশ্বের লোক ওখানে ঢলে পড়ছে, এবং তাদের আমাদের যে গেলাম আমাদের সমস্ত খরচ গভর্নমেন্ট দিয়েছে। তো আজকে তারা যেখানে, আর এখানে শ্যামলদা কারেক্টলি বলেছে আজকে বিদ্যুৎ নাই, আমার গ্যাসের দাম বললেন কি যে আমি ডাবল করে দেবো। আপনার এই টেবিলেই এখানে আলোচনা করেছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাহেব ছিলেন, যে আপনারা আমি গ্যাসের দাম বাড়াচ্ছি, ডাবল করছি, আপনাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দিব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিব। আজকে দেখেন আমি বিদ্যুতের উপরে প্রতিদিন আই ক্যান গিভ ইউ নেমস 8 থেকে 10টা বড় বড় ইন্ডাস্ট্রি খেলাপি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এবং আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে এই বিদ্যুতের কারণে। একদিকে বিদ্যুতের চার্জ বেশি, গ্যাসের চার্জ বেশি, আর একদিকে আমার আয় কমে যাচ্ছে। সব কিছু মিলেই কিন্তু আমি, আর পাশাপাশি আমার কাছে কাগজ আছে, আপনি চাইলে দিতে পারো, পত্রিকা প্রকাশিত হয়েছে, একজন ব্যক্তি একটা ব্রাঞ্চের থেকে 1200 কোটি টাকা তার আত্মীয় স্বজনের নামে উনি নিয়ে গেছেন। 1 বছর পরে বাংলাদেশ ব্যাংক সেটা তদন্ত করে বের করেছে যে সেই টাকাটা নিয়ে গেছে। আর পত্রিকা আসার পর আজকেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। যখন এইরকমভাবে ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, অর্থনীতি বিপর্যস্তর দিকে যাচ্ছে, যেখানে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, আপনার বিবিএসের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 1,89,00,000 যুবক যাদের বয়স 30-এর নিচে, তারা কোনো কাজের সাথে, তারা ইউনিভার্সিটিতেও নাই, কোনো শিক্ষার সাথেও নাই, এবং তারা কর্মের সাথেও কোনো যুক্ত নাই। এই লোকগুলিকে কিন্তু কর্মসংস্থানের